আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। হাসানুল হক ইনুরে যখন নিয়ে যাচ্ছিল, মানে আজকে তার বিচারের রায় হবে, যখন নিয়ে যাচ্ছিল তখন সে আশেপাশের সাংবাদিকদের হাত তুইলা এরকম দেখাইতেছিল আর কি। ঠিক ওই টাইমে একটা পুলিশ তার হাতটা ধরছে, এই গায়ে হাত দিবেন না, এমন ধমক মারছে পুলিশকে। পুলিশ কিছুই বলে নাই, গায়ে হাত দেওয়া যাবে না। কেন ভাই, আপনার গায়ে হাত দেওয়া যাবে না কেন? আপনার গায়ে কি গুলেগে আছে? গায়ে হাত দিলে কি হবে? দেখেন, ওই একই লোক যখন বিচার শেষে বাইর হয় তখন ওই চিৎকার করতে করতে বাইর হইতাছে, অবিচার হয়েছে আমার উপর। আর ওই ভাবটা নাই। এখন কিন্তু তার দুই হাত একদম ধরে রাখছে দুজন পুলিশ, আর চারিদিকে পুলিশ জোর করে আটকায় রাখছে। আর ডান্ডা বেরি যদি থাকতো এরকম ধৈরা রাখতে হইতো না। কি বলতেছে, জিয়াউর রহমান সাহেব ওনারে জেলে দিছিল এবং তার ছেলে তারেক রহমানও তাকে জেলে দিতেছে। যে তারেক রহমান সাহেব আপনারা জেলে দিতেছে না, আপনার তো অনেক আগেই ধরা হয়েছে। কি কারণে ধরা হয়েছে আপনি জানেন না? তারেক রহমান সাহেব কি তখন ছিল না। আপনারা আটকাইছে ডক্টর ইউনূস স্যার, ওনারে বলেন যে উনি আটকাইছে। তারেক রহমান সাহেবের কথা বলেন কেন? আপনার বিচার হবে না? আপনি কোনো আকাম কুকাম করেন নাই? আরে ইনু সাহেব, আল্লাহর কাছে শুকর গুজার করেন যে আপনার বিচার হয়েছে, সাজা হয়েছে 10 বছর। আপনি যদি এই পুলিশের হাতে না পড়তেন, আপনি যদি পইরা যাইতেন ওই শহীদদের মা বাবার হাতে, ভাই বোনের হাতে, জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের হাতে যদি পইরা যাইতেন, আপনি কোথায় থাকতেন? হ্যাঁ, আপনার বিচার তো ওই রাস্তায় হয়ে যেত। জুলাই রক্ত মাখা ওই রাস্তার উপরে তো আপনার বিচার হয়ে যেত। বুঝেন না কেন? জীবনে কোনো নেক কাজ করছেন দুই একটা নিশ্চয়ই, যার জন্য 10 বছরের উপর দিয়ে পার হয়ে গেছেন। আর ইনুকে দেখলেই না আমার কেন জানি ভাই ওই রাশেদ খানের কথা মনে পড়ে। এর ভবিষ্যৎটা এরকম হইতে পারে দালালির জন্য। হ্যাঁ, ওই রাশেদ খানকে মনে পড়ে। এই রাশেদ খান বড় হইয়া এই ইনু হবে, কিন্তু দেখেন ইনু হবে। আর এই দালালির জন্য এর এরকম বিচার হইতে পারে ভবিষ্যতে। কারণ এই ভীষণ বাইরে গেছে, মুখে যা আসে তাই বলে, কোনো শ্রদ্ধাবোধ নাই। বিএনপি এবং জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইবার জন্য সে উইঠা পইরা লাগছে। এরকম আরো অনেকেই আছে, এই সংসদের ভিতরেও আছে ভাই। দেখেন নাই ফজলুর রহমান সাহেব কিভাবে কথাগুলা বলছে? ওইটা মুখে আনতে চাই না, এমন ভাবে বলছে ও চাইতেছে দুই দল মারামারি করুক ওই সংসদের ভিতরে। এমন উত্তেজিত কইরা দেয়, এমন উস্কানিমূলক কথাবার্তা বলে। তারপরও কেন আমাদের এই সংসদের ভিতরে বড় ধরনের কোনো গন্ডগোল হচ্ছে না? একবার শুধু ওয়াক আউট হয়েছিল, ওই যে রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিতে আইছিল অধিবেশন, প্রথম অধিবেশনে, সেদিন ওয়াক আউট করছিল। এরপরে কিন্তু কোনো ওয়াক আউট করে নাই। কারণ কি? কারণ একটাই, আমরা এমন একজন স্পিকার পাইছি, মাননীয় স্পিকার তো পুরাই আগুন। হ্যাঁ, পুরাই আগুন ভাই। ওনাকে আমার স্পিকারের চেয়ে বেশি মনে হয় কি জানেন? উনি একজন খাঁটি বিচারক। হ্যাঁ, একজন খাঁটি বিচারক। উনার ইনসাফের কারণেই আমরা একটা নতুন সংসদ পাইছি ভাই, একদম নতুন। অতীতে এরকম ছিল না। অতীতে যারা ছিল বিরোধী দলে ওরা তো ছিল গৃহপালিত এবং পর্দার আড়ালে টাকা পয়সার ভাগাভাগির সাথে ওরা জড়িত ছিল, যার জন্য হারায় গেছে। কেউ কি মনে রাখছে জাতীয় পার্টির নাম? কেউ মনে রাখে নাই। তেমনি ভাবে ভাই অনেকের নাম অলরেডি মুইছা গেছে। এই যে আন্দালিব পার্থ, ওনার দলের নাম কি আমি মনে রাখতে পারি নাই, মাথা থেকে ইরেজ হয়ে গেছে। এরকম আরো আছে ভাই, যেমন ভিপি নূর সাহেব, এবং ওই যে পাকা চুল, ওনার নাম জুনাইদ শাকিল বোধ হয়, নামটা ভুল বললাম কিনা জানি না, যাও ক্ষমার চোখে দেখবেন। এই যে ওনারা কোন দলে ছিল এটাকে আমরা মনে রাখতে পারছি? মনে রাখতে পারি নাই, কারণ ওনারা নিজেরাই নিজের দলকে বিসর্জন দিছে। আমরা কেমনে মনে রাখুম? বিসর্জন বুঝছেন, একবারে বুড়িগঙ্গায় নিয়ে ফালায় দিছে। বুঝছেন তো ব্যাপারটা? তবে মজার ব্যাপার কি জানেন? আমাদের মাননীয় স্পিকার কিন্তু সবাইকে ভালোভাবে চিনে একদম। কে কেমন, কে বানায় বানায় কথা বলে, কে অনুমান ভিত্তিক কথা বলে, কে চামচামি করতেছে, কে দালালি করতেছে, কে কারে খোঁচা মারতেছে, কে ষড়যন্ত্র করতেছে, কে ভেজাল লাগাইতে চাইতেছে, প্রত্যেকটা মানুষকে সে চিনে। ওনার যে ভূমিকা দেখলাম, 2টা অধিবেশন পার হইলো, আজকে একটা শেষ হইলো, ওনার যে ভূমিকা, এই জন্যই বললাম আমরা একটা আগুন স্পিকার পাইছি, ন্যায় বিচার করতে পারে।
ভাই সবাই ন্যায় বিচার করতে পারে না। আমরা কি পারুম ন্যায় বিচার করতে পারুম না? আমরা কেমন, ধরেন কেউ যদি আইসা বলে ওই যে একটা মসজিদে না একটা লোক মারা গেছে, আরেকজন যদি আইসা বলে ওই মদের দোকানে একটা লোক মারা গেছে, আমরা কি বিচার করুম? যে মদের দোকানে মারা গেছে আমরা কি বলুম? এ জাহান্নামে যাবে। আর যে মসজিদে মারা গেছে আমরা কি বলুম? এ বেহেশতে যাবে। এইটাই তো বলুম। কিন্তু মূল সত্যটা যদি জানতে পারি তখন কিন্তু বেকুব হয়ে যাবো। কিন্তু মূল সত্যটা কি? মূল সত্যটা হচ্ছে যে মদের দোকানে মারা গেছে ও ওখানে গেছিল সবাইকে বুঝাইবার জন্য যে মদ খাওয়া হারাম, আর এটা কেন হারাম এই ব্যাখ্যা দিতে যায়া ওখানে হার্ট অ্যাটাক হইয়া মারা গেছে। ব্যাপারটা বুঝছেন? ও কিন্তু মদ খাইতে যায় নাই। আর যে মসজিদে মারা গেছে তার ব্যাপারটা কি? ও মসজিদে জুতা চুরি করতে গেছিল, ওইখানে হার্ট অ্যাটাক হইয়া মারা গেছে। কিন্তু আমরা প্রথম যে বিচারটা করলাম, মসজিদে যে আছে তাকে পাঠাই দিলাম বেহেশতে, আর মদের দোকানে যে ছিল তাকে দোজকে পাঠাই দিলাম। আর বাস্তবটা কি? পুরাটাই উল্টা। যার জন্য দেখলেই শুনলেই হুট করে বিচার করা যাবে না, তদন্ত করতে হবে, ভাবতে হবে, এবং সংসদের ভিতরে প্রত্যেকটা চরিত্রকে মুখস্থ করতে হবে। আমাদের মাননীয় স্পিকার সেই কাজটাই করছে। সবাই চরিত্র ওনার একদম মুখস্থ। দেখেন নাই কয়েকদিন আগে গায়েশ্বরচন্দ্র রায় উনি কি বলছিল যে জামাতে ইসলামের ব্যাংকে, মানে ওই যে ইসলামিক ব্যাংকে কোনো হিন্দুর চাকরি হয় না। উনি নাকি চেষ্টা করছে একজন হিন্দুর চাকরি দিবার, কিন্তু দেয় নাই। এই কথাটা উনি সংসদে বলতেছে। আর উনার কথাকে, উনার নিজের কথাটাকে শক্ত করার জন্য আন্দালিব পার্থের সাহায্য নিছে। মাননীয় স্পিকার তখন বললেন উনি কি ওই ইসলামিক ব্যাংকের সাথে জড়িত? ওনার কাছে যে জানতে চাইলেন আপনি, উনি কেন বলবে? তারপরও ভাই ওই ইন্টেলেকচুয়াল আন্দালিব সাহেব, আমি 2 মিনিট কথা বলতে চাই, 2 মিনিটে খরচ হয়ে যাবে ভাই 5 লক্ষ টাকা। তারপরে ওনাকে ওই অনুমতি দিল। উনি যা বললো, বলার পর মাননীয় স্পিকার বলল অনুমান নিয়ে এই সংসদে কথা বলবেন না, ওই যে অনুমান ভিত্তিক কথাবার্তা এখানে বলবেন না, যা জানেন না তা কেন বলবেন? ইসলামিক ব্যাংকের সাথে কোনো বিবাদ নাই ভাই, কোনো ধর্মের বিবাদ নাই। ওখানে খ্রিস্টানও আছে, মুসলমানও আছে, হিন্দুও আছে। এই সত্যটা উনি জানতো না, যার জন্য খাড়ার উপরে বেজ্জতি কইরা দিছে। আরেকজন তো কঠিন বেজ্জতি করছে। হায় হায়, উনি যায় কেমনে নিজের পরিবারের কাছে মুখ দেখাইবো আমি জানি না। উনি চরম বেজ্জতি হয়েছে। সংসদের নিয়ম কানুন কিচ্ছু জানে না। উনি দাঁড়ায় গেছিল ভোট দেওয়ার জন্য। কিসের ভোট? ওই যে একটা বিল পাস হবে, সেই ভোটটা দিতে চাইতেছে কে? আমাদের আমিনুল হক সাহেব, যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। উনি দাঁড়ায় গেছে ওই ভোট দেওয়ার জন্য। তখন আমাদের মাননীয় স্পিকার বলতেছে আপনি তো নির্বাচিত না, আপনার কোনো ভোট দেওয়ার অধিকার নাই। একদম মুখের উপরে গজব বেজ্জতি ভাই, হ্যাঁ গজব বেজ্জতি। ঠিক এইভাবেই কিন্তু এই সংসদটাকে উনি চালায় নিয়ে যাচ্ছেন। ভাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে উনি একদম নিরপেক্ষ। ওনাকে যদি না দিয়ে অন্য কাউকে দিত ভুল হইতো। এবং সহকারী মাননীয় স্পিকার উনিও কিন্তু ভাই খুবই কঠিন মানুষ। হ্যাঁ ভাই, খুব কঠিন মানুষ। আন্দালিব পার্থ বলতেছিল হাফিজ সাহেব, ওই যে মেজর হাফিজ, তখন উনি সঙ্গে সঙ্গে ধইরা ফেলাইছে মেজর হাফিজকে। তখন আন্দালিব বলতেছে সরি, হ্যাঁ মাননীয় স্পিকার মেজর হাফিজ। চিন্তা করেন, কেউ ছাড় দিতেছে না। এই জিনিসটাই ভালো লাগছে। এখানে যারা ঋণ খেলাপি আছে না, মাননীয় স্পিকারের ভয়ে এরা কিন্তু কথা বলে না, এরা চুপচাপ বয়ে থাকে। ওই যে আমরা আগে স্কুলে যাইতাম না, পিছনের বেঞ্চে বইতাম, পড়া পারি না, আমি তো এটা করতাম, পিছনের বেঞ্চে বসতাম। ঠিক তেমনি এই ঋণ খেলাপিরা কিন্তু চুপচাপ আড়াল হয়ে থাকে, উনার সামনে আসতে চায় না। কখন ধইরা ফেলায়, কখন বইলা ফেলায় যে আপনি তো ঋণ খেলাপি, দেশের জনগণের টাকা আপনার কাছে, 6 মাসের মধ্যে এই টাকা আপনি ব্যাংকে ফেরত দিতে হবে, নাহলে সংসদে আসতে পারবেন না। এরকম কথা বলার অধিকার আছে কিনা আমি জানি না, না থাকলেও ভাই এই কথাটা বলা উচিত, আইন তৈরি করে বলা উচিত। 6 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে ব্যাংকের, এগুলো জনগণের টাকা, নাহলে সংসদে আসতে পারবেন না। যেমন ভাবে আসতে পারে নাই আসলাম চৌধুরী সীতাকুণ্ডের, চিটাগাং সীতাকুণ্ডের আসলাম চৌধুরী। হায় হায়, বহু চেষ্টা করছে, পারে নাই। কেন পারে নাই জানেন? আনোয়ার সিদ্দিকী সাহেবের জন্য। উনি জামাতে ইসলামের গরিব একজন ক্যান্ডিডেট ভাই, হ্যাঁ গরিব হিসাবে দাঁড়াইছে। উনার কোনো টাকা পয়সা তেমন ছিল না, তারপর ভাই বহু ভোট পাইছে, উনার কাছাকাছি ভোট পাইছে। উনি কিন্তু এই আসনটা নিয়ে রিট করছে এই হাইকোর্টে। তারপরেই কিন্তু এই যে আজকে কিন্তু উনি বাতিল হয়ে গেল। কে বাতিল হইল? আসলাম চৌধুরী। উনি আর শপথ নিতে পারবে না। এই মামলাটা কে লড়ছে জানেন? আনোয়ার সিদ্দিকীর পক্ষে
আমাদের শিশির মোহাম্মদ শিশির মনির সাহেব এই মামলাটা লড়ছে, জয় ছিনায় আনছে। এখন কথা হচ্ছে আসলাম চৌধুরী তো শপথ নিতে পারবে না, ওই সংসদে যাইতে পারবে না, তাহলে কি এই সংসদে আনোয়ার সিদ্দিকী সাহেব যাবে? আইন কি বলে? নিশ্চয়ই এরকম হইতে পারে। কারণ কি, আবার তো ভোট হওয়ার দরকার নাই, টাকা পয়সা খরচ করার দরকার নাই, আপনি তো বাতিলের খাতায়, আইন বলছে আপনি বাতিল। তার মানে কি, এরপরে যে ছিল সর্বোচ্চ ভোটে আনোয়ার সিদ্দিকী, ওনারই তো যাওয়ার অধিকার। ভাই ব্রাদার, রাত পোহাইলেই কিন্তু জুলাই, হ্যাঁ রাত পোহাইলেই জুলাই। মন থেকে কি এত সহজে মুছতে পারবেন? কেউ কিচ্ছু মুছতে পারবেন না। এই জুলাইকে কেউ মুছতে পারবেন না, 24কে মুছতে পারবেন না। কারণ এখন সবাই হাতে হাতে মোবাইল, সবাই হাতে হাতে ক্যামেরা, সবাই সাংবাদিক ভাই, মোবাইল সাংবাদিক সবাই। আমিও ভাই সাংবাদিক, যেহেতু এত কিছু সংবাদ আপনাদেরকে দিচ্ছি, এখন সাংবাদিক আমিও, আপনারাও সাংবাদিক। সবাই সত্যি কথাটা সামনে নিয়ে আসেন। এই জুলাই মাসেই আমাদেরকে আমাদের অধিকার আদায় করতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ